আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গণহত্যার নির্দেশের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। রোববার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে জুলাই ২৪ শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্সের সংবাদ সম্মেলনে একথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে ১৯শে জুলাই জাতীয় কনভেনশন করার ঘোষণাও দেন শহীদ পরিবারের সদস্যরা। কনভেনশনে সারা দেশ থেকে শহীদ পরিবার, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রায় ৪,০০০ সদস্য যোগ দেবেন বলে আশা করছেন তারা। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচনের সিদ্ধান্ত না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানায় শহীদ পরিবারের সদস্যরা। অন্য দল আসলে তখন দলীয় কেন্দ্রিক হয়ে যাবে। তো আমরা এইটা আশা করতে পারি না যে আমাদের সন্তানের রক্তের উপর দিয়ে দলীয়করণ আসুক, কারণ আমাদের সন্তানরা কেউই রাজনীতির জন্য নামে নাই। বিচারের কাজ যেন তারাই করে যেতে পারে, এই জন্যই আমরা আসলে একত্রিত হতে চাই। আমরা যে ১৯শে জুলাই আমরা একত্রিত হব, সবার দুঃখ কষ্টগুলো শুনবো, আসলে একটা গেট টুগেদার করতে চাচ্ছি আর কি, আমাদের নিজেদের উদ্যোগে একটা গেট টুগেদার। প্রায় এক যুগ পেরিয়ে দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী। হাইকোর্টের রায় বাতিল করে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে সুরাহা করতে রোববার নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আইনজীবীরা বলছেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নিষ্পত্তি হবে কমিশনে। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে অর্থাৎ ২০১৩ সালের শেষ ভাগে দলের নিবন্ধন হারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার কারণে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি দলটি। সরকারি চাপ ও হয়রানির কারণে ওই সময় নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে কোনো পদক্ষেপও নিতে পারেনি দলটি। ছাত্র জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ১ আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর নতুন করে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আইনি লড়াই শুরু করে দলটি। ফেব্রুয়ারি থেকে মে এই ৪ মাসে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন তারা। বেশ কয়েকটি কার্যদিবস শেষে রোববার সকালে আদেশ দেন সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের রায়ে জামাতকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়। দাঁড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তিতে নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দেন সুপ্রিম কোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন, এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। নিবন্ধন ফিরে পেয়ে সন্তুষ্ট দলের আইনজীবী ও নেতারা। দলের প্রতীক দাঁড়িপাল্লাও ইসি থেকে ফিরে পাওয়ার প্রত্যাশা করেন তারা। ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, রায় দেখে পদক্ষেপ নেবে কমিশন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে সেটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। ২০০৮ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামায়াতে ইসলামী। তরিকত ফেডারেশন সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে ২০১৩ সালের আগস্টে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আদালতের কোনো পর্যবেক্ষণ কমিশন এখনও পায়নি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। রোববার বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আরও বলেন, ইশরাক হোসেনের শপথের ব্যাপারেও আদালতে পর্যবেক্ষণ পায়নি কমিশন। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। জামাতের নিবন্ধন এবং আপনার প্রতীকের ব্যাপারে মাননীয় আদালতের কোনো অবজারভেশন আমরা পাইনি। অবজারভেশন পাওয়ার পরে এ বিষয়ে আইনগতভাবে যেটা প্রযোজ্য সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনাব ইশরাকের ব্যাপারেও আমরা মাননীয় আদালতের কোনো নির্দেশনা এখনও পাইনি,
কিছু অবজারভেশন এবং নির্দেশনা যেটা আসবে আমরা সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। আজ রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন, এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল আলোচনায় অংশ নেবে। প্রধান উপদেষ্টার জাপান সফর ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, মাতারবাড়ি প্রকল্প সহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগ করবে জাপান। পাশাপাশি দেশটিতে বছরে 1 লাখ কর্মী পাঠানোর বিষয়েও কথা হয়েছে। জাপানে যাওয়ার ক্ষেত্রে যে ভিসা জটিলতা হতো তার সমাধানে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গুমের শিকার তাদের বিষয়ে তদন্ত করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন একটি দ্বিতীয় দফায় আলোচনা শুরু করার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই আলোচনার উদ্বোধন করবেন। আলোচনাটা এই ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। ডিসেম্বরে নির্বাচন দিলে সরকার সসম্মানে বিদায় নিতে পারবে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দেশে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা নির্বাচনের কারণে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদ ছাত্র সমাজকে ভুল পথে পরিচালিত করছে। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে পেশাজীবী পরিষদ। আলোচনায় অংশ নিয়ে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, সংস্কারের যেসব বিষয়ে সবাই একমত হবে সেগুলোকে ধারণ করেই জাতীয় নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আপনার সম্মানের সাথে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নিতে পারেন। এর থেকে তো সম্মানের আর কিছু হতে পারে না। মিনিমাম ঐক্যমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন। যারা বিতর্কিত উপদেষ্টা তাদেরকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের আদলে ছোট্ট যদি পরিষদ করে উপদেষ্টা পরিষদ, তাহলে সেখানে মতামতের ছোট হইলে মতামত কম থাকে, তাদের পক্ষেই সেই নির্বাচনটা অনুষ্ঠান করা সুন্দর হবে। নির্বাচনকে বিলম্বিত করা নিয়ে সরকারের কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না বলে উল্লেখ করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এখন যদি আবার আমরা এটি ব্যত্যয় দেখতে পাই তাহলে জাতি আশাহত হবে, আর জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। এই মানুষ যত সম্মান দিতে জানে, এই মানুষ তার অধিকার আদায়ের জন্য উচ্চকিত হয়ে রাজপথে নামতেও জানে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত অপর অনুষ্ঠানে করিডোর ইস্যুতে সরকারের ভূমিকার সমালোচনা করেন হাফিজ উদ্দিন আহমেদ। কত রং বেরঙের লোক আজকে উপদেষ্টা সেজে গিয়েছে, কোনোদিন কিছু করে নাই বাংলাদেশের জন্য, কোনো আত্মত্যাগ নাই। রাইট, 16 জনের মধ্যে মাত্র একজন মুক্তিযোদ্ধা ফারুকী আজম, বাকিরা মুক্তিযুদ্ধে ছিল না। স্বৈরাচারের বিরুদ্ধে যত লড়াই আন্দোলন হয়েছে কোনোটাতেই ছিল না, এরা কেবল নিজেদের ভাগ্য করেছে। দেশে আর কোনো বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানান বিএনপি নেতারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। টানা 2 সপ্তাহ ঢাকা দক্ষিণের নগর ভবন বন্ধ থাকায় ভেঙে পড়েছে নাগরিক সেবা। নগর ভবনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়গুলো বন্ধ গত 15 মে থেকে। ঈদকে কেন্দ্র করে প্রস্তুতিও বাধাগ্রস্ত দক্ষিণ সিটিতে। এতে বিপাকে পড়েছেন নগরবাসী। মশককর্মীরা কাজ করছেন না মাঠ পর্যায়ে, এমনকি বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত গাড়িগুলো বন্ধ হয়ে আছে কয়েক সপ্তাহ। এমন পরিস্থিতির দ্রুত উন্নতি চান নগর বিশেষজ্ঞরা। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচা এলাকার 20 নম্বর ওয়ার্ড অফিস থেকে প্রতিদিন 2 বেলা মশক নিধনে কাজ করার কথা থাকলেও তা এখন বন্ধ। নগর ভবন থেকে মশার ঔষধ বরাদ্দ না পাওয়ায় কাজ করছেন না মশক কর্মীরা। ডেঙ্গু মৌসুমে তাই এমন পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নগর ভবন তালা ঝুলানোর কারণে ওষুধ আনতেছে না, আঙ্গুরে দিতেছে না, আমরা হাঁটতেছি না।
সামনেই ঈদুল আজহা, তবে তার প্রস্তুতিতে পিছিয়ে দক্ষিণের নগর প্রশাসন। জাতীয় ঈদগার প্রধান ঈদ জামাতের প্রস্তুতিও বিঘ্নিত হচ্ছে অচল অবস্থার কারণে। সেই সাথে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনাও পিছিয়ে সংস্থাটি। জরুরি সেবায় নিয়োজিত যানবাহনগুলোও বন্ধ কয়েক সপ্তাহ। অচল অবস্থার কারণে আমরা স্বাভাবিক কাজকর্ম করতে পারতেছি না, যেমন আমাদের ময়লা আবর্জনা পরিষ্কার এগুলো ব্যাহত হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়ার তেল দেওয়া এটা ব্যাহত হচ্ছে, তারপরে মশক নিধনের কার্যক্রম এটা ব্যাহত হচ্ছে। আমরা স্বাভাবিক কার্যক্রম করতে পারছি না। দীর্ঘদিন নাগরিক সেবা বন্ধ থাকার এমন পরিস্থিতির উন্নতি চান নগর বিশেষজ্ঞরাও। কোরবানিকে সামনে রেখে হলে অন্তত আন্দোলনকারীদেরও কিছুটা একটু অন্তত বিরতি দেওয়া উচিত। কারণটা হচ্ছে যে আমাদের এই কোরবানিটার এই পর্যায় যদি এলাকায় ছড়িয়ে পড়ে, এটা কিন্তু তখন পরবর্তীতে কিন্তু যারা রাজনীতি করছেন তাদের দিকেও কিন্তু তীর চলে আসবে। চলমান আন্দোলনে নগর ভবনের অচল অবস্থা কাটাতে দ্রুত কার্যকরী সমাধান প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। এতে ভোগান্তি থেকে মুক্তি মিলবে নগরবাসীর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রায় ১০০ কোটি টাকা ও $11 লাখ সন্দেহজনক লেনদেন করেছেন সাবেক এলজিআরডি মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে ৩৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। রোববার নগদে অভিযান চালিয়ে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অসঙ্গতি খুঁজে পেয়েছে সংস্থাটি। আবির আহমেদের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার বেয়াই ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে লুটপাট ও দুর্নীতি বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে। এসব অভিযোগের অনুসন্ধানে মিলেছে অসঙ্গতির নানা প্রমাণ। ৩৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ এবং ১০০ কোটি টাকা ও $11 লাখ বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ৯৯ কোটি ২১ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং ১১,৩৩,৮১৬ ইউএস ডলার অস্বাভাবিক লেনদেন প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গত ২ মাসের বিল ভাউচারের মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নগদের বনানী অফিসে অভিযান চালায় দুদক। এ সময় প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। নিয়োগের যে অভিযোগটা, ওখানে কিছু সত্যতা পাওয়া গেছে। আর ভুয়া বিল ভাউচার বাবদ যে ১৫০ কোটি টাকার যে আত্মসাতের অভিযোগটা, এটার এখনো আসলে অনেক কাগজপত্র সংগ্রহ করতে হবে এবং আমরা সেভাবে চাহিদাপত্র দিয়েছি। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক থেকে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তমা ও ম্যাক্স গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে দেশে প্রথম মনোরেল নির্মিত হতে যাচ্ছে। নগরীর যানজট নিরসনে এই প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। রোববার সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সিটি কর্পোরেশনের সঙ্গে ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপের এই সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠান দুটি নগরীতে ফিজিবিলিটি স্টাডি করবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জার্মান ও মিশরের কোম্পানি দুটি এর আগে মনোরেল নির্মাণে অর্থায়ন ও বাস্তবায়নে আগ্রহ দেখায়। ৫৪ কিলোমিটার বিস্তৃত মনোরেলে স্টেশন থাকবে ৩২ থেকে ৩৩টি। এতে পুরো শহর ঘুরতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। সড়ক বিশেষজ্ঞরা জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই রেল ব্যবস্থাপনায় মেট্রো রেলের চেয়ে প্রায় অর্ধেক অর্থের সাশ্রয় হবে। বৈরী আবহাওয়ায় প্রাণহানির ঝুঁকি এড়াতে বান্দরবানের লামা উপজেলার প্রায় ৬০টি পর্যটন রিসোর্ট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার লামা উপজেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ের ঢালে অবস্থিত রিসোর্টগুলোতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণহানি রোধে মিরিঞ্জা ভ্যালি সহ লামার বিভিন্ন পর্যটন স্পটের রিসোর্টগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় রিসোর্টগুলো খুলে দেওয়া হবে। আবহাওয়া অফিস বলছে, রোববার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়েছে।
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের সড়ক মহাসড়কে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন ও করিমন। এতে বাড়ছে দুর্ঘটনা। গত 2 মাসে প্রায় 20টি দুর্ঘটনায় 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এমন প্রেক্ষাপটে মহাসড়কে সব ধরনের সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবি সচেতন মহলের। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। এলাকার অলিগলি ছেড়ে এখন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা নসিমন করিমন। এদের দৌরাত্ম দেখে মনে হয় ট্রাফিক আইনকানুন যেন তাদের পকেটে। সিরাজগঞ্জ মহাসড়কে চলছে 3 চাকার এসব ঝুঁকিপূর্ণ যান। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। যমুনা সেতু টোল প্লাজা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত মহাসড়কের চিত্র এমন। সিএনজি অটোরিকশার পাশাপাশি বুক ফিলে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা সহ 3 চাকার যান। শুধু মহাসড়ক নয়, প্রত্যেকটা সড়কে চলাচল করছে এসব। ঈদ আসলে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ, দেখার যেন কেউ নেই। আমাদের মহাসড়কের সমস্যা অটো বাইক, সিএনজি আর অটো রিক্সা। যানজট বেশি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুর্ঘটনার সংখ্যা বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণ হচ্ছে মোটরসাইকেল, অটো এবং সিএনজি। পুলিশও যেন অনেকটা অসহায় তাদের কাছে। যেখানে 3 চাকার যেগুলো 3 হুইলার বলে, 3 হুইলারের বিরুদ্ধে অলরেডি আমাদের নিয়মিতই আমরা মামলা দিই, প্রসিকিউশন দিই। এছাড়াও যেসব জায়গায় সার্ভিস লেন আছে, সড়কের যেসব জায়গায় সার্ভিস লেন আছে, এই লেনগুলো দিয়ে যাতে 3 হুইলার চলাচল করে, এগুলো আমরা শতভাগ নিশ্চিত করেছি। দ্রুত ঝুঁকিপূর্ণ এসব অবৈধ যানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মে মাসে দেশে 297 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের তুলনায় একই সময়ের তুলনায় প্রায় 32% বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। মে মাসের প্রথম 11 দিনে 92 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স আসে। সেই হিসেবে পরের 20 দিনে 220 কোটি ডলার দেশে এসেছে। এপ্রিল মাসে দেশে 275 কোটি 20 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছিল। দেশীয় মুদ্রায় প্রতি ডলার 122 টাকা হিসেবে, যার পরিমাণ 33,574 কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে দেয় প্রবাসীরা। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমান্বয়ে রেমিটেন্স পাঠানো শুরু করলে প্রবাহ বাড়তে থাকে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।